নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বিষবৃক্ষ। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। গোবিন্দপুরে দত্তদিগের বাড়িতে যেন অন্ধকারে একটি ফুল ফুটিল। কমলমণির হাসি মুখ দেখিয়া সূর্যমুখীরও চক্ষের জল শুকাইল। কমলমণি বাড়িতে পা দিয়াই সূর্যমুখীর চুলের গোছা লইয়া বসিয়া গেলেন। অনেক দিন সূর্যমুখী কেশ রচনা করেন নাই। কমলমণি বলিলেন, দুটো ফুল গুজিয়া দেব? সূর্যমুখী তাহার গাল টিপিয়া ধরিলেন। না না বলিয়া কমলমণি লুকাইয়া দুইটা ফুল দিয়া দিলেন। লোক আসিলে বলিলেন, দেখেছ মাগি বুড়া বয়সে মাথায় ফুল পড়ে? আলোকময়ীর আলো নগেন্দ্রের মুখমণ্ডলের মেঘেও ঢাকা পড়িল না। নগেন্দ্রকে দেখিয়াই কমলমণি ঢিপ করিয়া প্রণাম করিল। নগেন্দ্র বলিলেন, কমল কোথা থেকে? কমল মুখ নত করিয়া নিরীহ ভালো মানুষের মতো বলিলেন, আগে খোকা ধরিয়া আনিল। নগেন্দ্র বলিলেন, বটে, মারও পাজিকে। এই বলিয়া খোকাকে কোলে লইয়া দণ্ডস্বরূপ তাহার মুখচুম্বন করিলেন। খোকা কৃতজ্ঞ হইয়া তাহার গায়ে লাল দিল আর গোঁপ ধরিয়া টানিল। কুন্দনন্দিনীর সঙ্গে কমলমণির ঐরূপ আলাপ হইল। ওলো কুঁদি কুঁদি মুদি দুদি, ভালো আছিস তো কুঁদি? কুঁদি অবাক হইয়া রইল। কিছুকাল ভাবিয়া চিন্তিয়া বলিল, আছি। আছি দিদি, আমায় দিদি বলবি, না বলিস তো ঘুমিয়া থাকিবি আর তোর চুলে আগুন ধরিয়ে দিব, আর নহিলে গায়ে আরশুলো ছাড়িয়া দিব। কুন্দ দিদি বলিতে আরম্ভ করিল। যখন কলিকাতায় কুন্দ কমলের কাছে থাকিত তখন কমলকে কিছু বলিত না, বড় কথাও কহিত না। কিন্তু কমলের যে প্রকৃতি চিরপ্রেমময়ী, তাহাতে সে তখন হইতেই তাহাকে ভালোবাসিতে আরম্ভ করিয়াছিল। মধ্যে কয় বৎসর অদর্শনে কতক কতক ভুলিয়া গিয়াছিল, কিন্তু এক্ষণে কমলের স্বভাবগুণে কুন্দেরও স্বভাবগুণে সেই ভালোবাসা নূতন হইয়া বৃদ্ধি পাইতে লাগিল। প্রণয় গাঢ় হইল। এদিকে কমলমণি স্বামীর গৃহে যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। সূর্যমুখী বলিলেন, না ভাই, আর দুদিন থাকো, তুমি গেলে আমি আর বাঁচিব না। তোমার কাছে সকল কথা বলাও সোয়াস্তি। কমল বলিলেন, তোমার কাজ না করিয়া যাইব না। সূর্যমুখী বলিলেন, আমার কি কাজ করিবে? কমলমণি মুখে বলিলেন, তোমার শ্রাদ্ধ। মনে বলিলেন, তোমার কণ্টকোদ্ধার। কুন্দনন্দিনী কমলের যাওয়ার কথা শুনিয়া আপন ঘরে গিয়া লুকাইয়া কাঁদিল। কমলমণি লুকাইয়া লুকাইয়া পশ্চাৎ পশ্চাৎ গেল। কুন্দনন্দিনী বালিশে মাথা দিয়া কাঁদিতেছে, কমলমণি তাহার চুল বাঁধিতে বসিল। চুল বাঁধা কমলের একটা রোগ। চুল বাঁধা সমাপ্ত হইলে কুন্দের মাথা তুলিয়া কমল তাহার মস্তক আপনার কোলে রাখিলেন। অঞ্চল দিয়া তাহার চক্ষু মুছাইয়া দিলেন। এইসব কাজ শেষ করিয়া শেষে জিজ্ঞাসা করিলেন, কুঁদি, কাঁদিতেছিলি কেন? কুন্দ বলিল, তুমি যাবে কেন? কমলমণি একটু হাসিলেন, কিন্তু ফোঁটা দুই চক্ষের জল সে হাসি মানিল না। না বলিয়া কহিয়া তাহারা কমলমণির গণ্ড বাহিয়া হাসির উপর আসিয়া পড়িল। রৌদ্রের উপর বৃষ্টি হইল। কমলমণি বলিলেন, তাতে কাঁদিস কেন? কুন্দ, তুমি আমায় ভালোবাসো। কমল, কেন, আর কেহ কি ভালোবাসে না? কুন্দ চুপ করিয়া রহিল। কমল,
কে ভালোবাসে না? গিন্নি ভালোবাসে না, না? আমায় লুকুস নে। কুন্দ নীরব। কমল: দাদাবাবু ভালোবাসে না? কুন্দ নীরব। কমল বলিলেন, যদি আমি তোমায় ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসো, তবে কেন আমার সঙ্গে চলো না? কুন্দ তথাপি কিছু বলিল না। কমল বলিলেন, যাবে? কুন্দ ঘাড় নাড়িল, যাব না। কমলের প্রফুল্ল মুখ গম্ভীর হইল। তখন কমলমণি সস্নেহে কুন্দনন্দিনীর মস্তক বক্ষে তুলিয়া লইয়া ধারণ করিলেন এবং সস্নেহে তাহার গণ্ডদেশ গ্রহণ করিয়া কহিলেন, কুন্দ, সত্য বলিবি? কুন্দ বলিল, কি? কমল বলিলেন, যা জিজ্ঞাসা করিব। আমি তোর দিদি, আমার কাছে লুকুস নে, আমি কাহারও কাছে বলিব না। কমল মনে মনে রাখিলেন, যদি বলি তো রাজমন্ত্রী শ্রী স বাবুকে, আর খোকার কানে কানে। কুন্দ বলিল, কি বলো? কমল: তুই দাদাবাবুকে বড় ভালোবাসিস না? কুন্দ উত্তর দিল না। কমলমণির হৃদয় মধ্যে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। কমল বলিলেন, বুঝিছি, মরিয়াছ। মরো, তাতে ক্ষতি নাই, কিন্তু সঙ্গে সঙ্গে অনেকে মরে যে। কুন্দনন্দিনী মস্তক উত্তোলন করিয়া কমলের মুখপ্রতি স্থির দৃষ্টি করিয়া রহিল। কমলমণি প্রশ্ন বুঝিলেন, বলিলেন, পোড়ার মুখী, চোখের মাথা খেয়েছ? দেখিতে পাও না যে? মুখের কথা মুখে কথা রহিল। তখন ঘুরিয়া কুন্দের উন্নত মস্তক আবার কমলমণির বক্ষের উপর পড়িল। কুন্দনন্দিনীর অশ্রু জলে কমলমণির হৃদয় প্লাবিত হইল। কুন্দনন্দিনী অনেকক্ষণ নীরবে কাঁদিল, বালিকার ন্যায় বিবশা হইয়া কাঁদিল। সে কাঁদিল, আবার পরের চক্ষের জলে তাহার চুল ভিজিয়া গেল। ভালোবাসা কাহাকে বলে সোনার কমল তাহা জানিত। অন্তঃকরণের অন্তঃকরণ মধ্যে কুন্দনন্দিনীর দুঃখে দুঃখী, সুখে সুখী হইল। কুন্দনন্দিনীর চক্ষু মুছাইয়া কহিল, কুন্দ। কুন্দ আবার মাথা তুলিয়া চাহিল। কমল: আমার সঙ্গে চল। কুন্দের চক্ষে আবার জল পড়িতে লাগিল। কমল বলিল, নহিলে নয়, সোনার সংসার ছারখার গেল। কুন্দ কাঁদিতে লাগিল। কমল বলিলেন, যাবি? মনে করিয়া দেখ। কুন্দ অনেকক্ষণ পরে চক্ষু মুছিয়া উঠিয়া বসিয়া বলিল, যাব। অনেকক্ষণ পরে কেন, তাহা কমল বুঝিল। বুঝিল যে কুন্দনন্দিনী পরের মঙ্গল মন্দিরে আপনার প্রাণের প্রাণ বলি দিল। নগেন্দ্রের মঙ্গলার্থ, সূর্যমুখীর মঙ্গলার্থ নগেন্দ্রকে ভুলিতে স্বীকৃত হইল। সেই জন্য অনেকক্ষণ লাগিল। আপনার মঙ্গল? কমল বুঝিয়াছিলেন যে কুন্দনন্দিনী আপনার মঙ্গল বুঝিতে পারে না। এমত সময়ে হরিদাসী বৈষ্ণবী আসিয়া গান করিল, কাঁটা বনে তুলতে গেলাম কলঙ্কের ফুল, গো সখী কাল কলঙ্কেরই ফুল। মাথায় পড়লেম মালা গেঁথে, কানে পড়লেন দুল, সখী কলঙ্কেরই ফুল। এদিন সূর্যমুখী উপস্থিত। তিনি কমলকে গান শুনিতে ডাকিতে পাঠাইলেন। কমল কুন্দকে সঙ্গে করিয়া গান শুনিতে আসিলেন। বৈষ্ণবী গাইতে লাগিল, মরি মরিব কাঁটা ফুটে, ফুলের মধু খাবো লুটে, খুঁজে বেড়াই কোথায় ফুটে নবীন মুকুল। কমলমণি ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, বৈষ্ণবী দিদি, তোমার মুখে ছাই পড়ুক, আর তুমি মরো, আর কি গান জানো না? হরিদাসী বলিল, কেন? কমলের আরও রাগ বাড়িল। বলিলেন, কেন?
একটা বাবলার ডাল আন্তরে, কাঁটা ফোটা কত সুখ মাগিকে দেখিয়ে দিই। সূর্যমুখী মৃদুভাবে হরিদাসীকে বলিলেন, ও সব গান আমাদের ভালো লাগে না, গৃহস্থ বাড়ি ভালো গান গাও। হরিদাসী বলিল, আচ্ছা, বলিয়া গাইতে আরম্ভ করিল। স্মৃতিশাস্ত্র পড়ব আমি ভট্টাচার্যের পায়ে ধরে, ধর্মাধর্ম শিখে নিব কোন বেটি বা নিন্দে করে। কমল ভ্রুকুটি করিয়া বলিলেন, গিন্নিমশাই, তোমার প্রবৃত্ত হয়, তোমার বৈষ্ণবীর গান তুমিই শোনো, আমি চললাম। এই বলিয়া কমল চলিয়া গেলেন। সূর্যমুখীও মুখ অপ্রসন্ন করিয়া উঠিয়া গেলেন। আর স্ত্রীলোকেরা আপন আপন প্রবৃত্তি মতে কেহ উঠিয়া গেল, কেহ রহিল, কুন্দনন্দিনী রহিল। তাহার কারণ, কুন্দনন্দিনী গানের মর্ম কিছুই বুঝিতে পারে নাই, বড় শুনেও নাই, অন্য মনে ছিল, এই জন্য যেখানকার সেইখানেই রহিল। হরিদাসী তখন আর গান করিল না, এদিক সেদিক বাজে কথা আরম্ভ করিল। গান আর হইল না দেখিয়া আর সকলে উঠিয়া গেল। কুন্দ কেবল উঠিল না, চরণে তাহার গতিশক্তি ছিল কিনা সন্দেহ। তখন কুন্দকে বিরলে পাইয়া হরিদাসী তাহাকে অনেক কথা বলিল। কুন্দ কতকবার শুনিল, কতকবার শুনিল না। সূর্যমুখী ইহা সকলই দূর হইতে দেখিতেছিলেন। যখন উভয়ে গাঢ় মনঃসংযোগের সহিত কথাবার্তা হওয়ার চিহ্ন দেখিলেন, তখন সূর্যমুখী কমলকে ডাকিয়া দেখাইলেন। কমল বলিল, কি তা, কথা কহিতেছে কহুক না, মেয়ে বই তো আর পুরুষ না। সূর্য, মেয়ে কি পুরুষ তার ঠিক কি? কমল বিস্মিত হইয়া বলিলেন, সে কি? সূর্য, আমার বোধহয় কোনো ছদ্মবেশী পুরুষ, তাহা এখনই জানিব। কিন্তু কুন্দ কি পাপিষ্ঠা? রস, আমি একটা বাবলার ডাল আনি, মিনসেকে কাঁটা ফোটার সুখটা দেখাই। এই বলিয়া কমল বাবলার ডালের সন্ধানে গেলেন। পথে সতীশের সঙ্গে সাক্ষাৎ হইল। সতীশ মামির সিন্দুর কৌটো অধিকার করিয়া বসিয়াছিলেন এবং সিন্দুর লইয়া আপনার গালে, নাকে, দাড়িতে, বুকে, পেটে বিলক্ষণ করিয়া অঙ্গরাগ করিতেছিলেন। দেখিয়া কমল, বৈষ্ণবী, বাবলার ডাল, কুন্দনন্দিনী প্রভৃতি সব ভুলিয়া গেলেন। তখন সূর্যমুখী হীরাদাসীকে ডাকাইলেন। হীরার নাম একবার উল্লেখ হইয়াছে, তাহার কিছু বিশেষ পরিচয় আবশ্যক। নগেন্দ্র এবং তাহার পিতার বিশেষ যত্ন ছিল যে গৃহের পরিচারিকারা বিশেষ সৎ স্বভাব বিশিষ্টা হয়। এই অভিপ্রায়ে উভয়েই পর্যাপ্ত বেতনদান স্বীকার করিয়া একটু ভদ্রঘরের স্ত্রীলোকগণকে দাসিত্বে নিযুক্ত করিতে চেষ্টা পাইতেন। তাহাদিগের গৃহে পরিচারিকা সুখে ও সম্মানে থাকিত। সুতরাং অনেক দারিদ্র্যগ্রস্ত ভদ্রলোকের কন্যারা তাহাদের দাসীবৃত্তি স্বীকার করিত। এই প্রকার যাহারা ছিল, তাহাদের মধ্যে হীরা প্রধানা। অনেকগুলি পরিচারিকা কায়স্থ কন্যা, হীরাও কায়স্থ। নগেন্দ্রর পিতা হীরার মাতামহীকে গ্রামান্তর হইতে আনয়ন করেন। প্রথমে তাহার মাতামহী পরিচর্যায় নিযুক্ত হইয়াছিল। হীরা তখন বালিকা, মাতামহীর সঙ্গে আসিয়াছিল। পরে হীরা সমর্থা হইলে প্রাচীনা দাসীবৃত্তি ত্যাগ করিয়া আপন সঞ্চিত ধনে একটি সামান্য গৃহ নির্মাণ করিয়া গোবিন্দপুরে বাস করিল। হীরা দত্তগৃহে চাকরি করিতে প্রবৃত্ত হইল। এক্ষণে হীরার বয়স ২০ বৎসর। বয়সে সে প্রায় অন্যান্য দাসীগণ অপেক্ষা কনিষ্ঠা। তাহার বুদ্ধির প্রভাবে এবং চরিত্রগুণে সে দাসী মধ্যে শ্রেষ্ঠা বলিয়া গণিত হইয়াছিল। হীরা বাল্যবিধবা বলিয়া গোবিন্দপুরে পরিচিতা। কেহ কখনো তাহার স্বামীর কোনো প্রসঙ্গ শুনে নাই, কিন্তু হীরার চরিত্রেও কেহ কোনো কলঙ্ক শুনে নাই। তবে হীরা অত্যন্ত মুখরা, সধবার ন্যায় বেশ বিন্যাস করত,
এবং বেশ বিন্যাসে বিশেষ প্রীতা ছিল। হীরা আবার সুন্দরী, উজ্জ্বল শ্যামাঙ্গী, পদ্মপলাশলোচনা, দেখিতে খর্বাকৃতা, মুখখানি যেন মেঘ ঢাকা চাঁদ, চুলগুলি যেন সাপ ফনা ধরিয়া ঝুলিয়া রহিয়াছে। হীরা আড়ালে বসে গান করে, দাসীতে দাসীতে ঝগড়া বাঁধাইয়া তামাশা দেখে, পাঁচিকাকে অন্ধকারে ভয় দেখায়, ছেলেদের বিবাহের আবদার করিতে শিখাইয়া দেয়, কাহাকে নিদ্রিত দেখিলে চুন কালি দিয়ার সং সাজায়। কিন্তু হীরার অনেক দোষ, তাহা ক্রমে জানা যাইবে। আপাতত বলিয়া রাখি, হীরা আতর গোলাপ দেখিলেই চুরি করে। সূর্যমুখী হীরাকে ডাকিয়া কহিলেন, ওই বৈষ্ণবীকে চিনিস? হীরা, না, আমি কখনো পাড়ার বাহির হই না, আমি বৈষ্ণবী ভিখারি কিসে চিনিব? ঠাকুরবাড়ির মাগীদের ডেকে জিজ্ঞাসা করো না, করুণা কি শীতলা জানিতে পারে। সূর্যমুখী, এ ঠাকুরবাড়ির বৈষ্ণবী নয়, এ বৈষ্ণবী কে তোকে জানতে হবে। এ বৈষ্ণবী বা কে, আর বাড়ি বা কোথায়, আর কুন্দের সঙ্গে এত ভাবই বা কেন, এই সকল কথা যদি ঠিক জেনে এসে বলতে পারিস, তবে তোকে নূতন বারাণসী পড়াইয়া সং দেখিতে পাঠাইয়া দিব। নূতন বারাণসীর কথা শুনিয়া হীরার 5 হাত বুক হইল। জিজ্ঞাসা করিল, কখন জানিতে যেতে হবে? সূর্যমুখী, তোর যখন খুশি, কিন্তু এখনো ওর পাছু পাছু না গেলে ঠিকানা পাবি না। হীরা, আচ্ছা। সূর্য, কিন্তু দেখিস যেন বৈষ্ণবী কিছু বুঝিতে না পারে, আর কেহ বুঝিতে যেন না পারে। এমত সময়ে কমল ফিরিয়া আসিল। সূর্যমুখী তাহাকে পরামর্শের কথা সব বলিলেন। শুনিয়া কমল খুশি হইলেন। হীরাকে বলিলেন, আর পারিস তো মাগীকে 2 বাবলার কাঁটা ফুটিয়ে দিয়ে আসিস। হীরা বলিল, সব পারিব, কিন্তু শুধু বারাণসী নিব না। সূর্য, কি নিবি? কমল বলিল, ও একটি বর চায়, ওর একটি বিয়ে দাও। সূর্য, আচ্ছা তাই হবে। জামাইবাবুকে মনে ধরে? বল তাহলে কমল সম্বন্ধ করে। হীরা, তবে দেখব, কিন্তু আমার মনের মতো ঘরে একটি বর আছে। সূর্য, কেলো? হীরা, জম। সেদিন প্রদোষকালে উদ্যান মধ্যস্থ বাপিতটে বসিয়া কুন্দনন্দিনী। এই দীর্ঘিকা অতি সুবিস্তৃতা, তাহার জল অতি পরিষ্কার এবং সর্বদা নীলপ্রভ। পাঠকের স্মরণ থাকিতে পারে, এই পুষ্করিণীর পশ্চাতে পুষ্পোদ্যান, পুষ্পোদ্যান মধ্যে এক শ্বেত প্রস্তর রচিত লতামণ্ডপ ছিল। সেই লতামণ্ডপের সম্মুখেই পুষ্করিণীতে অবতরণ করিবার সোপান। সোপান প্রস্তরবৎ ইষ্টকে নির্মিত, অতি প্রশস্ত এবং পরিষ্কার। তাহার 2 ধারে 2টি বহুকালের বড় 2টা বকুল গাছ। সেই বকুলের তলায় সোপানের উপরে কুন্দনন্দিনী অন্ধকার প্রদোষে একাকিনী বসিয়া স্বচ্ছ সরোবর হৃদয়ে প্রতিফলিত নক্ষত্রাদি সহিত আকাশ প্রতিবিম্ব নিরীক্ষণ করিতেছিলেন। কোথাও কতকগুলি লাল ফুল অন্ধকারে অস্পষ্ট লক্ষ্য হইতেছিল। দীর্ঘিকার অপর 3 পার্শ্বে আম্র, কাঁঠাল, জাম, লেবু, লিচু, নারিকেল, কুল, বেল প্রভৃতি ফলবান ফলের গাছ ঘন শ্রেণীবদ্ধ হইয়া অন্ধকারে অসম শীর্ষ প্রাচীরবৎ দৃষ্ট হইতেছিল। কদাচিৎ তাহার শাখায় বসিয়া মাচার পাখি বিকট রব করিয়া নিঃশব্দ সরোবরকে শব্দিত করিতেছিল। শীতল বায়ু সরোবর পার হইয়া ইন্দিবর কোরককে ঈশানমাত্র বিধূত করিয়া আকাশ চিত্রকে স্বল্পমাত্র কম্পিত করিয়া কুন্দনন্দিনীর শিরস্থ বকুলপত্রমালায় মর্মর শব্দ করিতেছিল এবং
নিদাঘ প্রস্ফুটিত বকুল পুষ্পের গন্ধ চারিদিকে বিকীর্ণ করিতেছিল। বকুল পুষ্প সকল নিঃশব্দে কুন্দনন্দিনীর অঙ্গে এবং চারিদিকে ঝরিয়া পড়িতেছিল। পশ্চাৎ হইতে অসংখ্য মল্লিকা, যূথিকা এবং কামিনীর সুগন্ধ আসিতেছিল। চারিদিকে অন্ধকারে খদ্যোতমালা স্বচ্ছ বাড়ির উপর উঠিতেছিল, পড়িতেছিল, ফুটিতেছিল, নিবিতেছিল। দুই একটা বাদুড় ডাকিতেছে, দুই একটা শৃগাল অন্য পশু তাড়াইবার তাহাদিগের যে শব্দ, সেই শব্দ করিতেছে। দুই একখানা মেঘ আকাশে পথ হারাইয়া বেড়াইতেছে। দুই একটা তারা মনের দুঃখে খসিয়া পড়িতেছে। কুন্দনন্দিনী মনের দুঃখে ভাবিতেছেন। কি ভাবনা ভাবিতেছেন? এইরূপ, ভালো, সবাই আগে মলো, মা মলো, দাদা মলো, বাবা মলো, আমি মলেম না কেন? যদি না মলেম তো এখানে এলেম কেন? ভালো, মানুষ কি মরিয়া নক্ষত্র হয়? পিতার পরলোক যাত্রার রাত্রে কুন্দ যে স্বপ্ন দেখিয়াছিল, কুন্দের আর তাহা কিছুই মনে ছিল না। কখনো মনে হইত না, এখনও তাহা মনে হইল না। কেবল আভাস মাত্র মনে আসিল। এইমাত্র মনে হইল যেন সে কবে মাতাকে স্বপ্ন দেখিয়াছিল, তাহার মা যেন তাহাকে নক্ষত্র হইতে বলিয়াছেন। কুন্দ ভাবিতে লাগিল, ভালো, মানুষ মরিলে কি নক্ষত্র হয়? তাহলে তো বাবা মা সবাই নক্ষত্র হইয়াছেন। তবে তারা কোন নক্ষত্রগুলি? ওইটি না ওইটি? কোনটিকে কেমন করিয়া জানিব? তা যেটি যিনি হউন, আমায় তো দেখতে পেতেছেন। আমি যে এত কাঁদি, তা দূরে হোক, ও আর ভাবি না। বড় কান্না পায়। কেঁদে কি হবে? আমার তো কপালে কান্নাই আছে। নহিলে মা, আবার ওই কথা, দূর হোক। ভালো, মরিলে হয় না? কেমন করিয়া? জলে ডুবিয়া? বেশ তো, মরিলে নক্ষত্র হব তাহলে। হব তো, দেখিতে পাব, রোজ রোজ দেখিতে পাব। কাকে? কাকে মুখে বলিতে পারিনি কি? আচ্ছা, নাম মুখে আনতে পারিনি কেন? এখন তো কেহ নাই, কেহ শুনিতে পাবে না। একবার মুখে আনিব। কেহ নাই, মনের সাধে নাম করি। নগ নগেন্দ্র, 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 নগেন্দ্র আমার, নগেন্দ্র। আলো, আমার নগেন্দ্র? আমি কে? সূর্যমুখীর নগেন্দ্র। কতই নাম করিতেছি, হলেম কি? আচ্ছা, সূর্যমুখীর সঙ্গে বিয়ে না হয়ে যদি আমার সঙ্গে হতো? দূর হোক, ডুবেই মরি। আচ্ছা, যেন এখন ডুবিলাম, কাল ভেসে উঠব, তবে সবাই শুনবে। শুনে নগেন্দ্র, 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 আবার বলি, নগেন্দ্র, নগেন্দ্র, নগেন্দ্র। নগেন্দ্র শুনিয়া কি বলিবেন? ডুবে মরা হবে না, ফুলে পড়িয়া থাকিব, দেখিতে রাক্ষসীর মতো হব। যদি তিনি দেখেন, বিষ খেয়ে তো মরতে পারি। কি বিষ খাব? বিষ কোথা পাব? কে আমায় এনে দিবে? দিলে যেন মরিতে পারিব কি? পারি, কিন্তু আজই না। একবার আকাঙ্ক্ষা ভরিয়া মনে করি তিনি আমায় ভালোবাসেন। কমল কি কথাটি বলিতে বলিতে বলিল না? সে ওই কথাই। আচ্ছা, সে কথা সত্য, কিন্তু কমল জানিবে কিসে?
আমি পোড়ার মুখে জিজ্ঞাসা করিতে পারিলাম না, ভালোবাসেন? কিসে ভালোবাসেন? কি দেখে ভালোবাসেন? রূপ না গুণ? রূপ দেখি। এই বলিয়া কালামুখী স্বচ্ছ সরোবরে আপনার প্রতিবিম্ব দেখিতে গেল, কিন্তু কিছুতেই দেখিতে না পাইয়া আবার পূর্বস্থানে আসিয়া বলিল, দূর হোক, যা নয় তা ভাবি কেন? আমার চেয়ে সূর্যমুখী সুন্দর, আমার চেয়ে হরমণি সুন্দর, বিশু সুন্দর, মুক্ত সুন্দর, চন্দ্র সুন্দর, প্রসন্ন সুন্দর, বামা সুন্দর, প্রমোদা সুন্দর, আমার চেয়ে হীরাদাসীও সুন্দরী। হীরাও আমার চেয়ে সুন্দর? হ্যাঁ, শ্যামবর্ণ হলে কি হয়, মুখ আমার চেয়ে সুন্দর। তার রূপ তো গোল্লাই গেল, গুণ কি? আচ্ছা, দেখি দেখি ভেবে। কই, মনে তো হয় না। কে জানে, কিন্তু মরা হবে না, ওই কথা ভাবি। মিছি কথা? তা মিছি কথাই ভাবি, মিছে কথাকে সত্য বলিয়া ভাবিব। কিন্তু কলিকাতায় যেতে হবে যে। যেতে তো পারবো না, দেখিতে পাবো না যে। আমি যেতে পারবো না, পারবো না, পারবো না। তা না গিয়াই বা কী করি? যদি কমলের কথা সত্য হয়, তবে তো যারা আমার জন্য এত করেছে তাহাদের তো সর্বনাশ করিতেছি। সূর্যমুখীর মনে কিছু হয়েছে বুঝিতে পারি। সত্যই হোক মিথ্যাই হোক, কাজে কাজেই আমাকে যেতে হবে। তা পারিব না, তাই ডুবে মরি। মরিবই মরিব। বাবা গো, তুমি কি আমাকে ডুবিয়া মরিবার জন্য রাখিয়া গিয়াছিলে? কুন্দ তখন দুই চক্ষে হাত দিয়া কাঁদিতে লাগিল। সহসা অন্ধকার গৃহে প্রদীপ জ্বালার ন্যায় কুন্দের সেই স্বপ্ন বৃত্তান্ত সুস্পষ্ট মনে পড়িল। কুন্দ তখন বিদ্যুৎ স্পৃষ্টার ন্যায় গাত্রোত্থান করিল। আমি সকল ভুলিয়া গিয়াছি। আমি কেন ভুলিলাম? মা আমাকে দেখা দিয়েছিলেন। মা আমার কপালের লিখন জানিতে পারিয়া আমায় ওই নক্ষত্রলোকে যাইতে বলিয়াছিলেন। আমি কেন তার কথা শুনিলাম না? আমি কেন গেলাম না? আমি কেন মলেম না? আমি এখনো বিলম্ব করিতেছি কেন? আমি এখনো মরিতেছি না কেন? আমি এখনই মরিব। এই ভাবিয়া কুন্দ ধীরে ধীরে সেই সরোবর সোপানে অবতরণ আরম্ভ করিল। কুন্দ নিতান্ত অবলা, নিতান্ত ভীরু স্বভাব সম্পন্না। প্রতি পদার্পণে ভয় পাইতেছিল, প্রতি পদার্পণে তাহার অঙ্গ শিহরিতেছিল। তথাপি অস্খলিত সংকল্পে সে মাতার আজ্ঞা পালনার্থে ধীরে ধীরে যাইতেছিল। এমত সময় পশ্চাৎ হইতে কে অতি ধীরে ধীরে তাহার পৃষ্ঠে অঙ্গুলি স্পর্শ করিল। বলিল, কুন্দ। কুন্দ দেখিল, সে অন্ধকারে দেখিবা মাত্র চিনিল নগেন্দ্র। কুন্দের সেদিন আর মরা হল না। আর নগেন্দ্র, এই কি তোমার এতকালের সুচরিত্র? এই কি তোমার এতকালের শিক্ষা? এই কি সূর্যমুখীর প্রাণপণ প্রণয়ের প্রতিফল? ছি ছি, দেখো তুমি চোর, চোরের অপেক্ষাও হীন। চোর সূর্যমুখীর কি করিত? তাহার গহনা চুরি করিত, অর্থহানি করিত, কিন্তু তুমি তাহার প্রাণহানি করিতে আসিয়াছ। চোরকে সূর্যমুখী কখনো কিছু দেয় নাই, তবু সে চুরি করিলে চোর হয়। আর সূর্যমুখী তোমাকে সর্বস্ব দিয়াছে, তবু তুমি চোরের অধিক চুরি করিতে আসিয়াছ। নগেন্দ্র, তুমি মরিলেই ভালো হয়। যদি সাহস থাকে তবে তুমি গিয়া ডুবিয়া মরো। আর ছি ছি কুন্দনন্দিনী, তুমি চোরের স্পর্শে কাঁপিলে কেন? ছি ছি কুন্দনন্দিনী, চোরের কথা শুনিয়া তোমার গায়ে কাঁটা দিল কেন? কুন্দনন্দিনী, দেখো পুষ্করিণীর জল পরিষ্কার, সুশীতল,
সুবাসিত বায়ু তাহার নিচে তারা কাঁপিতেছে। ডুবিবে? ডুবিয়া মরো না। কুন্দনন্দিনী মরিতে চাহে না। চোর বলিল, কুন্দ, কলিকাতায় যাইবে? কুন্দ কথা কহিল না, চক্ষু মুছিল, কথা কহিল না। চোর বলিল, কুন্দ, ইচ্ছাপূর্বক যাইতেছ? ইচ্ছাপূর্বক? হরি হরি। কুন্দ আবার চক্ষু মুছিল, কথা কহিল না। কুন্দ, কাঁদিতেছ কেন? কুন্দ এবার কাঁদিয়া ফেলিল। তখন নগেন্দ্র বলিতে লাগিলেন, শুনো কুন্দ, আমি বহু কষ্টে এতদিন সহ্য করিয়াছিলাম, কিন্তু আর পারিলাম না। কি কষ্টে যে বাঁচিয়া আছি তাহা বলিতে পারি না। আপনার সঙ্গে যুদ্ধ করিয়া আপনি ক্ষতবিক্ষত হইয়াছি, ইতর হইয়াছি, মদ খাই। আর পারি না, তোমাকে ছাড়িয়া দিতে পারি না। শুনো কুন্দ, এখন বিধবা বিবাহ চলিতেছে। আমি তোমাকে বিবাহ করিব, তুমি বলিলেই বিবাহ করি। কুন্দ এবার কথা কহিল, বলিল, না। আবার নগেন্দ্র বলিলেন, কেন কুন্দ, বিধবার বিবাহ কি অশাস্ত্র? কুন্দ আবার বলিল, না। নগেন্দ্র বলিল, তবে না কেন? বলো বলো বলো, আমার গৃহিণী হইবে কিনা, আমায় ভালোবাসিবে কিনা? কুন্দ বলিল, না। তখন নগেন্দ্র যেন সহস্র মুখে অপরিমিত প্রেম পরিপূর্ণ মর্মভেদী কত কথা বলিলেন। কুন্দ বলিল, না। তখন নগেন্দ্র চাহিয়া দেখিলেন, পুষ্করিণী নির্মল, সুশীতল কুসুম বাস সুবাসিত পবন হিল্লোলে তন্মধ্যে তারা কাঁপিতেছে। ভাবিলেন, উহার মধ্যে শয়ন কেমন? অন্তরিক্ষে যেন কুন্দ বলিতে লাগিল, না, বিধবার বিবাহ শাস্ত্র আছে, তাহার জন্য নয়। তবে কুন্দ ডুবিয়া মরিল না কেন? স্বচ্ছ বাড়ি শীতল জল নিচে নক্ষত্র নাচিতেছে। কুন্দ ডুবিয়া মরিল না কেন? এতক্ষণ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিষবৃক্ষ উপন্যাসটির দ্বিতীয় পর্ব।